বিগত ৪ বছর ধরে আর্জেন্টিনার দল যে আক্রমণাত্মক ফুটবল খেলার লোভ এই আর্জেন্টাইন ফ্যানদের দেখিয়েছে, তার কিঞ্চিত মাত্র কিন্তু আমরা নকআউট স্টেজে দেখতে পাইনি। স্পেশালি প্রথম অর্ধ তো কোনো আক্রমণাত্মক ফুটবল আর্জেন্টিনাকে দেখাই যায়নি। স্পেশালি আর্জেন্টিনাকে উইং হাফ থেকে আক্রমণ করতে তো দেখাই যায়নি। যে উইং হাফ ড্রিবলিং করে ডিফেন্স ভাঙবে, যে উইং হাফ ড্রিবলিং করে বিপক্ষকে বিরক্ত করবে, যে উইং হাফ থেকে খতরনাক সব ক্রস আসবে, সেরকম খেলা আর্জেন্টিনাকে কিন্তু খেলতে দেখাই যায়নি। ভিনিসিয়াসকে ফলো করলেই দেখা যায় কীভাবে সে ড্রিবলিং করে ভিতরে ঢুকে স্পেস ক্রিয়েট করছে, অন্যের জন্য গোল ক্রিয়েট করছে এবং নিজেও গোল করেছে। লামিন ইয়ামাল কীভাবে স্পেনের জন্য বেরিয়ে আসছে উইং হাফ থেকে ডেস্ট্রয়ার হিসাবে, লুইস ডিয়াস যেভাবে উইং হাফ থেকে কলম্বিয়াকে সার্ভিস দিচ্ছে, সেরকমভাবে কিন্তু আর্জেন্টিনা তাদের মেইন ম্যান বা মেইন টার্গেট ম্যান দিয়ে সেই খেলাটা অপারেট এখনও পর্যন্ত করতে পারেনি। আর্জেন্টাইন ফ্যানদের চিন্তার বিষয় ছিল 2 ফুল ব্যাক, কিন্তু তার থেকে একটু এগিয়ে আরও চিন্তার বিষয় একটা দলের উইং কাজ না করা। লিওনেল স্ক্যালোনির জন্য এই ডিপ ডিফেন্সের প্লেয়ার প্রথম থেকেই নামিয়ে খেলাটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে। এছাড়াও বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে মলিনাকে আমরা অ্যাথলেটিকো মাদ্রিদে দেখতে পেয়েছিলাম, তার কিন্তু কিঞ্চিত আমরা এই বিশ্বকাপে তাকে দেখতে পাইনি। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মলিনার সেই দূরপাল্লার গোল আমাদের যতটা আশা জাগিয়েছিল, এই বিশ্বকাপে কিন্তু আর্জেন্টাইন ফ্যানরা তার কিছুই দেখতে পায়নি। গোল দূরে থাক, মলিনা থেকে একদম সঠিক এবং নিখুঁত ক্রস সেভাবে কিন্তু দেখা যায়নি। হিসাবে টাগলিওফিকো মিশর ম্যাচে অনেক বেটার পারফরমেন্স করেছে। টাগলিওফিকো একটা পেনাল্টি এনে দিয়েছে এবং আলভারেসের যে গোলটা সেভ হয়েছে, দুর্দান্ত কিন্তু একটা অ্যাসিস্ট হতে পারতো। টাগলিওফিকো তুলনামূলক ওই সাইডটা ভালো অপারেট করেছে। সেকেন্ড হাফে বদলি হিসেবে এসে লাউতারো যে বরাবর একটা ভালো অপশন, সেটা কিন্তু ইজিপ্ট ম্যাচে প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, লিওনেল মেসির একটি দুর্দান্ত বল ড্রিবলিং করে বক্সে আসার পরে লাউতারোর কাছে যায় এবং লাউতারো সেটা ফিনিশ করতে পারে না ঠিক, কিন্তু দ্বিতীয় অর্ধে এসে লাউতারো তার এনার্জি নিয়ে এভাবে কন্ট্রিবিউশন করেছে বক্সে, ক্রস রেখে এনজো ফার্নান্ডেজকে দিয়ে গোল করিয়েছে। তো লাউতারোর আসল ভূমিকা, তাই জুলিয়ান আলভারেজকে দিয়ে শুরু করানো এবং লাউতারোকে পরবর্তী সময়ে নিয়ে আসাটা অন্যতম মাস্টার স্ট্রোক হতে পারে, এটা সবারই জানা, কিন্তু লিওনেল স্ক্যালোনি প্রথম থেকে এটি করেননি। এনজো ফার্নান্ডেজ উইনিং গোল করেছে, এটা তো সত্যিই আনন্দের একটা বিষয়, কিন্তু প্রথম অর্ধে এনজো ফার্নান্ডেজ অনেকটাই ল্যাকিং ছিলেন, জন্যই কিন্তু মিশরের আক্রমণগুলো এত নিখুঁত হয়েছে। ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্ডেসের চলাটা কতটা দরকারি ছিল সেটা কিন্তু আগের ম্যাচে প্রমাণ পেয়েছে। এরা দুজন ল্যাকিং করলে যে বিপক্ষের দল হামলে পড়বে, সেটা কিন্তু মিশরের এই আক্রমণ দেখিয়েছে। পেভার্ডে ও মিশর এই দুটি দল কিন্তু আপনার কাছে ওয়ার্নিং ছিল। সুইজারল্যান্ড কিন্তু আপনাকে সেই সুযোগ দেবে না। আপনি কলম্বিয়া ম্যাচ দেখতে পারেন, কলম্বিয়া যতটা না বাস পার্ক করে খেলে, সুইজারল্যান্ড কিন্তু তারা গোল করতে পারুক আর না পারুক, গোল খাওয়া তারা একদমই পছন্দ করে না। সুইজারল্যান্ড আপনাকে হার্ট করে গোল করে আপনার কিন্তু এভাবে রিপ্লাই ব্যাক করার সুযোগ পাবে না। অভিজ্ঞ এই ডিফেন্সটাকে কন্ট্রোল করা। আপনার কাছে লিওনেল মেসি আছে মানেই সে যে প্রত্যেকটা ম্যাচে আপনাকে ডেলিভার করে দেবে, এটা একদমই ভুল। লিওনেল মেসি সবসময় যে চলবে, এটা একদমই ভুল। লিওনেল মেসি কিন্তু দিন শেষে ক্লান্ত হয়, তার সবসময় সম্ভব হবে না প্রত্যেকটা ম্যাচের শেষে গিয়ে ডেলিভার করা। তাই লিওনেল স্ক্যালোনির উচিত হবে যে প্রথম থেকে একটা আক্রমণাত্মক ত্রয়ী তৈরি করা, যারা লিওনেল মেসিকে ছাড়া এই আর্জেন্টিনাকে লিড দিতে পারে। আপনি খুব ভালো করেই জানেন যে আপনার আক্রমণে গনজালেস কতটা ইম্পর্টেন্ট, তাহলে তাকে দিয়ে শুরু করানোটাই উচিত। গনজালেস আপনাকে যদি প্রথম থেকে লিড এনে দিতে পারে, তাহলে তাকে কেন আপনি বেঞ্চে বসিয়ে রেখে 30 মিনিটের জন্য ব্যবহার করছেন? প্রথমে লিড তুলে নিয়ে দলকে একটি প্রেশার মুক্ত রাখাটা অনেক বড় কাজ। এবং আপনি যখন দেখতে পাচ্ছেন যে আক্রমণাত্মক ফুটবল এই দল খেলতে এখন অভ্যস্ত নয়, তখন একটু হলেও ভরসা করা উচিত এই ইয়ং ট্যালেন্টদের প্রতি। লাইক ভ্যালেন্টিনো বার্কো, নিকো পাস, এরা এতটাও হতাশ করবে না রিজার্ভ থেকে উঠে এসে, আমি অন্তত বিশ্বাস করি। মাঝে মাঝে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে এরাও আপনাকে রেজাল্ট দিতে পারে। আমি আবারও অন্যান্য ভিডিওর মতো বলতে চাই, আমি কিন্তু লিওনেল স্ক্যালোনি নয়। লিওনেল স্ক্যালোনির সফলতা আমাদের জন্য অনেক মহান একটি সফলতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে বারবার প্রেশারে পড়ার কারণ কিন্তু এই লিওনেল স্ক্যালোনির শুরুর এই স্ট্র্যাটেজিটাই। আমার মনে হয় 2022 সালেও আমাদের এত অ্যাটাকিং প্লেয়ার ও এত অ্যাটাকিং স্ট্র্যাটেজি ছিল না। তারপরেও আমরা ডিমারিয়াকে সাথে নিয়ে যেভাবে অ্যাটাকিং ফুটবল খেলেছিলাম, তার কিঞ্চিত মাত্র এই বিশ্বকাপে এখনও দেখাতে পারিনি। আমাদের রেজাল্টের আগে ডমিনেন্স লাগবে। বিপক্ষের বক্সে যদি আমরা ডমিনেট করতে পারি, তাহলে রেজাল্ট আসাটা সময়ের ব্যাপার। এবার যারা এই স্লথ ফুটবলটার থেকেও এগিয়ে অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারবে, লিওনেল মেসিকে স্পেস দিতে পারবে, লিওনেল মেসিকে বক্সে ফায়দা করে দিতে পারবে, স্পেশালি আপনার দল যখন স্ট্রাগল করছে। তাই মাঝে মাঝে এই বাচ্চা ছেলেগুলোর উপরও কিন্তু ভরসা করা উচিত। আর একটা সব থেকে ভাইটাল পয়েন্ট, যেটা ইজিপ্টের গোলকিপারকে দেখুন, প্যারাগুয়ের গোলকিপারকে দেখুন, সুইজারল্যান্ডের গোলকিপারকে দেখুন, আরও বিভিন্ন দেশের গোলকিপাররা যেভাবে মুখ্য ভূমিকা পালন করছে, সেভাবে কিন্তু এমি মার্টিনেজকে এখনও পর্যন্ত দেখা যায়নি। সম্ভবত তার আঙ্গুলের চোটটা তার অসুবিধার সৃষ্টি করছে। তার থেকে বড় ব্যাপার তার বডি ল্যাঙ্গুয়েজ। এমি মার্টিনেজের বডি ল্যাঙ্গুয়েজ বিপক্ষের যে কোনো স্ট্রাইকারের জন্য তো চিন্তার কারণ। যে বডি ল্যাঙ্গুয়েজটাই যখন এমি মার্টিনেজের দেখা যাচ্ছে না, সেটাই কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। আমি আশা করি এমি মার্টিনেজ তার স্বমহিমায় সুইজারল্যান্ড ম্যাচে ফিরে আসবে, কারণ এমি মার্টিনেজ সেই বিশ্বাস যে যে কোনো মুহূর্তে নিজেকে সেরা প্রমাণ করতে পারে। এবং এমি মার্টিনেজের কনফিডেন্স বুস্ট হতে জাস্ট একটা মোমেন্ট দরকার, সেটা কিন্তু আমরা সবাই জানি। পুরো ভক্তের লিওনেল স্ক্যালোনির কাছে এই ছোট আবেদনগুলো থাকবে, যাতে তিনি প্রথম থেকেই একজন সফল প্রফেসর হিসাবে নিজেকে তুলে ধরতে পারেন। বেস্ট অফ লাক।
মিস্টার লিওনেল স্ক্যালোনি।